হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে মুর্শিদাবাদের আর একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসেছি। মুর্শিদাবাদের এই জায়গায় নাকি একসময় অগাধ ধনসম্পত্তি লুকানো থাকতো। শুধু তাই নয়, ইতিহাসের অনেক বড় বড় সিদ্ধান্ত এই বাড়ির মানুষেরা নিয়ে থাকতো। আমি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি সেই রহস্যময় জায়গায়। রহস্যময় জায়গাটির নাম হলো হাউস অফ জগৎ শেঠ। এক সময় এখানে থাকতেন বিখ্যাত জগৎ শেঠ পরিবার। জগৎ শেঠ আসলে কোনো একজন মানুষের নাম না, এটা ছিল একটা উপাধি মাত্র, যার অর্থ হলো এমন একজন ধনী শেঠ যার নাম পুরো জগৎ জানবে, যার নাম পুরো জগতে ছড়িয়ে থাকবে, তিনিই হলেন জগৎ শেঠ। সেই সময়ে এই পরিবারকে ভারতের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যাংকার পরিবার নামে সবাই জানতো। মানে তোমরা ভাবতে পারো তাদের কাছে এত টাকা সম্পত্তি ছিল যে বাংলার নবাবেরও অনেক সময় তাদের কাছে টাকা ধার নিতেন, কারণ তখন তো আর আজকালকার মতো ব্যাংক ছিল না। তাই এই ধরনের বড় ব্যবসায়ী পরিবারই বড় বড় অর্থের লেনদেন করতেন। এই সব বাড়ি নিয়ে আরেকটা খুবই ইন্টারেস্টিং গল্প শোনা যায়, যেটা হলো জগৎ শেঠদের এই বাড়িতে নাকি অনেক গুপ্ত ঘর, গুপ্ত ভাণ্ডার থাকতো, যেখানে তাদের সমস্ত মূল্যবান ধনসম্পদ লুকিয়ে রাখতেন, এবং সেই সময় তারা নিরাপদে রাখার জন্য বাড়ির ভেতরেই গুপ্তভাবে একটা জায়গা নির্দিষ্ট করে রাখতেন। আর এই সমস্ত গুপ্ত ঘর বা গুপ্ত ভাণ্ডারে যাওয়ার জন্য তারা অনেক গুপ্ত রাস্তা বা সুড়ঙ্গ পথ ব্যবহার করতেন। যদিও আজকাল আর কোনো কিছুই আগের মতো নেই, এইগুলি এখন গল্পকথা হয়ে দাঁড়িয়েছে। এখন এই বাড়িটি শুধু একটি মিউজিয়াম মাত্র। এখানে গেলে তোমরা দেখতে পাবে অনেক পুরনো মুদ্রা, দলিলপত্র এবং নানা ঐতিহাসিক নিদর্শন। এরপর চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশন, নাসিপুর রাজবাড়ি। নাসিপুরের এই রাজবাড়িটি তৈরি করেছিলেন রাজা দেবী সিংহ। সেই সময় তিনি ছিলেন খুবই প্রভাবশালী একজন জমিদার। তিনি কতটা প্রভাবশালী এবং তার কতটা ক্ষমতা ছিল এই রাজবাড়ি দেখলেই সেটা বোঝা যায়। চারিপাশটা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে বড় বড় স্তম্ভ, বিশাল প্রাঙ্গণ আর খুব সুন্দর স্থাপত্য রয়েছে। এটা ভেবে ভালো লাগে যে এখানেই জমিদাররা আগে দরবার বসাতেন এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত দিতেন। এতে স্বর্ণ মুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন। এটাই ছিল তখনকার দিনে তাদের পার্সোনাল ব্যাংক। আমরা এখানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই গাইড নিয়েছিলাম, কারণ ঐতিহাসিক এত জিনিসপত্র গাইড ছাড়া আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তাই জন্য আমরা প্রায় সব সময় গাইড নিয়েছিলাম। ওই মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ, যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করেছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারা নিয়ে যায়, যেমন আপনারা এসছেন, তারাও দেখে এসেছিল। বাচ্চা শিশু, হ্যাঁ ওই তো বলছি, বাচ্চা শিশু খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়। সেই সময়ে এই রাজবাড়ির ভেতরেও নাকি অনেক গোপন ঘর বা জায়গা থাকতো, যেখানে জমিদারেরা তাদের ধনসম্পত্তি, গুরুত্বপূর্ণ জিনিস তারা লুকিয়ে রাখতেন। যদিও সেই সবের এখন আর কোনো চিহ্নমাত্র নেই, কিন্তু গল্পগুলো এখনও এই রাজবাড়িকে একটু রহস্যময় করে তোলে। এই রাজবাড়ির আর একটা খুব সুন্দর বিষয় হলো এখানে এখনও পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বহু বছর ধরে এই পূজায় ঐতিহ্য চলে আসছে। আগে জমিদার আমলে এখানে খুব জাঁকজমক করে পূজা করা হতো। এখনও সেই ঐতিহ্য বজায় রেখে প্রতি বছর দুর্গাপূজার সময় এই রাজবাড়িকে পুরো আলোয় সাজানো হয় এবং উৎসবের পরিবেশে ভরে ওঠে চারিদিকটা।
এই রাজবাড়ির পুজো দেখতে শুধু আশেপাশের গ্রাম থেকেই নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসতেন, কারণ রাজবাড়ির পুজো মানেই তো একটু আলাদা ঐতিহ্যবাহী রাজকীয় পরিবেশ থাকবে, সেটা দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে আসতো। তাই দুর্গাপুজোর সময় এই জায়গাটির পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে যায়, পুরো পাল্টে যায়। মুর্শিদাবাদের ইতিহাসের আরেকটি খুবই রহস্যময় জায়গা হলো আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল। তিনি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা। এই সমাধিস্থলটি ছিল একটু অন্য ধরনের, কারণ এখানে মানুষ সিঁড়ি দিয়ে তার সমাধির ওপর দিয়েই ওঠানামা করে। মুর্শিদাবাদের লোকের মুখে আজও এই গল্পটি শোনা যায়। গল্পটি হলো, জীবনের এক সময় আজিমুন্নেসা বেগম একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। তখনকার দিনে চিকিৎসা এত উন্নত ছিল না। শোনা যায় এক চিকিৎসক নাকি তাকে বলেছিলেন মানুষের হৃৎপিণ্ড খেলে তার রোগ ভালো হয়ে যাবে। এই কথা বিশ্বাস করে তাকে গোপনে অনেক মানুষকে হত্যা করে তাদের হৃৎপিণ্ড খাওয়ানো হতো। এই কথা যখন নবাব জানতে পারে, তিনি তখন খুবই রেগে যান এবং শাস্তি হিসাবে আজিমুন্নেসা বেগমকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেন এবং তার পাপের প্রায়শ্চিত্তের প্রতীক হিসাবেই সমাধিটি এইভাবে তৈরি করেন। এটি হলো মুর্শিদাবাদের সেই বিখ্যাত জাহানকোষা কামান। জাহানকোষা কথাটির অর্থ হলো যে কামানের আওয়াজে পুরো দুনিয়া কেঁপে ওঠে। কামানটি এতটাই বড় যে সামনে থেকে দেখলে মানুষ সত্যিই অবাক হয়ে যাবে, মানে ভাবতে অবাকই লাগবে যে এত বড় কামানটা কিভাবে বানানো হয়েছিল। এই কামানটির ওজন ছিল প্রায় 7 টনেরও বেশি। এমনিতে এই কামানটি ব্যবহার করা হয়েছিল খুবই কম, মূলত এটা শক্তি আর প্রতাপের প্রতীক হিসাবেই ব্যবহার করা হয়েছে। এখন আমরা যে জায়গাটি দেখতে এসেছি সেটি হলো কাটরা মসজিদ। তুমি মুর্শিদাবাদ ঘুরতে এলে অথচ কাটরা মসজিদ এলে না, তাহলে কিন্তু ইতিহাসের খুব বড় জায়গা একটা মিস হয়ে গেল। তাই এটা কখনোই মিস করা যাবে না। এটি তৈরি করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। এটি শুধু মসজিদই ছিল না, এটি ছিল একটি বড় ইসলামিক শিক্ষাকেন্দ্র। বহু ছাত্র এখানে ধর্মীয় শিক্ষা নিতে আসতো। তোমরা চারিদিকটা ভালো করে তাকালে দেখতে পাবে এই মসজিদের স্থাপত্যটা ছিল খুবই আলাদা এবং সুন্দর। বড় বড় মিনার, বিশাল প্রাঙ্গণ আর পুরনো ইটের কাজ ছিল। তোমরা একটু ভালো করে নিচের দিকটা তাকালেই দেখতে পাবে যে মসজিদের মেঝেতে একটা সুন্দর কার্পেটের ডিজাইন করা আছে। অনেকেই প্রথমে মনে করতো যে এটা আসলে কার্পেটই ছিল, পরে হয়তো এরম দাগ হয়ে গেছে, কিন্তু আসলে এটা স্থায়ীভাবে ইট ও পাথরের মাধ্যমে তৈরি করা নকশা। এই ধরনের ডিজাইন মূলত নামাজ পড়ার সময় মানুষ যেন সোজা সারিতে দাঁড়াতে পারে সেই জন্যই করা হতো। এই নকশাগুলি অনেকটা কার্পেটের লাইনের মতো দেখায়, তাই মানুষ সহজেই বুঝতে পারেন যে কোথায় দাঁড়াতে হবে। মুঘল আমলের অনেক মসজিদেই এই ধরনের নকশা মেঝেতে এখনও দেখা যায়। এতে যেমন একদিকে মসজিদের সৌন্দর্য বাড়ে, সেরকম অন্যদিকে নামাজ পড়ার সময় সবাই সঠিকভাবে এক লাইনে দাঁড়াতেও পারে। এই ডিজাইনটা যেমন সুন্দর দেখানোর জন্য গুরুত্ব পায়, সেই রকমই ধর্মীয় আচারকে ঠিকভাবে পালন করার জন্য গুরুত্ব পায়।
মসজিদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং বিষয় হলো নবাব মুর্শিদ কুলি খাঁ নাকি তার মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন যে এই মসজিদের সিঁড়ির নিচে তাকে যেন সমাধি দেওয়া হয়। কারণ হিসাবে বলা হয় তিনি ছিলেন খুবই বিনয়ী একটি মানুষ, তাই তিনি চেয়েছিলেন যেন মানুষ যখন মসজিদে নামাজ পড়তে আসবেন তখন তাদের পায়ের ধুলো যেন তার সমাধির ওপর পড়ে। এটাই নাকি তার কাছে বিনয়ের প্রতীক ছিল। আজও এই মসজিদের সিঁড়ির নিচেই তার সমাধি রয়েছে, তাই এই জায়গাটা শুধু একটা মসজিদ নয় বরং মুর্শিদাবাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আচ্ছা, তোমরাও কি আমার মতো কনফিউজ হয়ে আছো যে মুর্শিদাবাদের কাটরা মসজিদের নবাবের সমাধি আর নবাবের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধির অদ্ভুত একটা মিল আছে কি না? হ্যাঁ, মিল তো অবশ্যই একটা আছে, কিন্তু আজিমুন্নেসা বেগমের সমাধিটা এমনভাবে করা হয়েছিল যেখানে মানুষ সিঁড়ি দিয়ে তার সমাধির ওপর দিয়ে হাঁটাচলা করতে পারবে, আর অপরদিকে নবাব নিজে চেয়েছিলেন যে তার সমাধিটা সিঁড়ির তলায় করা হোক, যাতে মানুষ যখন নামাজ পড়তে আসবে তখন তাদের পায়ের ধুলো যেন সমাধির ওপরে পড়ে। দুটি ঘটনার কারণ ছিল সম্পূর্ণ আলাদা, একটা ছিল বিনয়ের জন্য, অন্যটা ছিল লোকমুখে প্রচারিত গল্পকথা। মুর্শিদাবাদের নাম শুনলেই যেই জায়গাটির কথা সবথেকে আগে মনে পড়ে, আমরা চলে এলাম সেই জায়গা, হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া। নাম শুনেই বোঝা যায় হাজার মানে হাজার আর দুয়ারি মানে হলো দরজা, মানে হাজার দরজা বিশিষ্ট একটি প্যালেস। এই প্রাসাদে হাজারটি দরজা আছে ঠিকই, কিন্তু সবথেকে মজার বিষয় হলো এর মধ্যে অনেক দরজাই আছে যেগুলি হলো নকল। দূর থেকে দেখলে আসল মনে হলো, কিন্তু সবকটা আসল নয়, কারণ সেই সময় নিরাপত্তার জন্য এই রকম বুদ্ধি ব্যবহার করা হয়েছিল। এখন এই প্রাসাদের ভেতরে রয়েছে বড় মিউজিয়াম, যেখানে আমরা দেখতে পাই নবাবদের ইউজ করা বহু জিনিসপত্র, আসবাবপত্র, তাদের অস্ত্রশস্ত্র ইত্যাদি। আর এই হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনেই রয়েছে নিজামাত ইমামবাড়া। এটি নাকি ভারতের সবচেয়ে বড় ইমামবাড়াগুলির মধ্যে একটি। ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে মহরমের সময় এখানে বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ইমামবাড়ার ভেতরে রয়েছে বড় নামাজ ঘর, ঐতিহাসিক ঝাড়বাতি এবং সুন্দর সুন্দর স্থাপনা। এরপর আমরা চলে গেলাম মুর্শিদাবাদের আরেকটি সুন্দর জায়গা, সেটি হলো মতিঝিল। মতিঝিল শব্দের অর্থ হলো মতি মানে মুক্ত, ঝিল মানে জলাশয়। বলা হয় এই ঝিলের জল নাকি এতটাই পরিষ্কার ও স্বচ্ছ ছিল যেখানে সূর্যের আলো পড়লে তা মুক্তোর মতো ঝলমল করে উঠত। সেই জন্যই নাকি এই জায়গাটির নাম হয়েছে মতিঝিল। যিনি তাকে বাংলার দেওয়ানের পদে বসিয়েছিলেন কুর্তুলব খান উপাধি দিয়ে, কাজে সন্তুষ্ট হয়ে তিনিই তাকে নতুন উপাধি দেন মুর্শিদ কুলি খান, যার নামে আজ আমার নাম মুর্শিদাবাদ। তার আমলে শুরু হয় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী হুকুমত। সুখে, শান্তিতে আর সমৃদ্ধিতে মুর্শিদাবাদ হয়ে ওঠে ভারতবর্ষের অগ্রগণ্য নগরী। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হওয়ার পরেই আমরা চলে এসেছিলাম সোজা হোটেলে। পরের দিন খুব সকালে আমাদের ট্রেন ছিল, তাই সকাল সকাল আমাদের টোটো এসে গেছিলো। আমরা টোটো করে চলে এলাম আমাদের লঞ্চ ঘাটে। লঞ্চও চলে এসেছে, আমরা লঞ্চে চেপেও পড়েছিলাম টাইম মতো। ওটা কি পাখি? কাক।
লঞ্চ আমাদের ঘাটে এসে দাঁড়িয়ে গেছে। ভ্যানটা নামার পরে আমরা আস্তে আস্তে সবাই নেমে পড়লাম। ব্যাগ ছিল, তাই জন্য আমাদেরকে একটু সামলে নামতে হচ্ছিল। এরপর আমরা এখান থেকে আবারও টোটো নিয়ে চলে যাব সোজা স্টেশনে। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নিও।